আজকের কবিতার ক্লাস পর্ব 10 এবং শেষ পর্ব। আমরা জানি কবিতা রচনার জন্য 8টি উপাদান দরকার। গত 9টি ক্লাসে আমরা 7টি উপাদানের কথা জেনেছি। উপাদান 7টি আগে জেনে নিই আমরা কোন কোন উপাদান নিয়ে আমরা ক্লাসে উপস্থিত ছিলাম। কবিতার ভাব ভাবনা বিষয় অনুষঙ্গ, এটি 1 নম্বর পর্ব ছিল। কবিতার শব্দার্থ বাক্য 2 নম্বর পর্ব বা ক্লাস ছিল। কবিতার বক্তব্যের প্রবাহমানতা 3 নম্বর ছিল। কবিতার ছন্দ 4-5 ছিল। কবিতার অলঙ্কার 6-7 ছিল। কবিতার রস, এটা ক্লাস ছিল বা পর্ব ছিল 8। কবিতার ব্যাকরণ 9। আজকে আমরা করব কবিতার উপাদান 8 নম্বর, আর ক্লাস বা পর্ব 10। আমাদের আজকের বিষয় কবিতার উপস্থাপন শৈলী এবং কবিতার প্রাণ। আমরা পূর্বে যে 7টি উপাদানের কথা জেনেছিলাম, সেই উপাদানই কিন্তু এখানে উপস্থাপন করা হবে, কিন্তু উপস্থাপনটা কিন্তু শৈলীর উপরে। সে শৈলীটা অভিজ্ঞতা, যে লেখক কবিতা রচনা করবেন তার অভিজ্ঞতার উপর, তার মুন্সিয়ানার উপরে নির্ভরশীল। এই কবিতা উপস্থাপন করার জন্য একজন কবিকে কবিতা পড়তে হয়, জানতে হয় তার পূর্ব কবি কারা ছিলেন এবং কি কবিতা লিখেছেন, কী রকম কবিতা লিখেছেন, সেগুলোর উপরেই নির্ভরশীল। কবিতা তো নান্দনিক কথামালা, তো এই কথামালা একটি বক্তব্য থাকে। আমরা আগে জেনেছি যে একটা বক্তব্য থাকে, একটা মেসেজ থাকে। কবিতার যদি কথা তথা বক্তব্য না থাকে তাহলে সেই কবিতা কিন্তু প্রাণ পায় না, এবং এই বক্তব্য কিন্তু স্বাতন্ত্র হওয়া জরুরি। প্রাণ পাবে তখনই যখন সেটা স্বাতন্ত্র ভাব বজায় রাখে। এই জন্য রবীন্দ্রনাথ কিন্তু তার কবিতার বেশিরভাগ ক্ষেত্রেই এই কথাকে বা বক্তব্যকে গুরুত্ব দিয়েছিলেন। কবিতার শব্দ ও বাক্য কবিতার শরীর বা অবয়ব প্রদান করে। আমরা আজকে কবিতার উপস্থাপন এবং প্রাণের কথা জানব, কিন্তু দেহটাও আমরা জেনে নিলাম যে কবিতার একটি দেহ থাকে বা শরীর থাকে, সেটা হলো শব্দ আর বাক্য। আর কবিতার প্রাণ রক্ষা করে বক্তব্য, অর্থ, বাণী, শব্দালঙ্কার। আমরা এই কথা কিন্তু আগেও জেনেছি, এক একটা পর্বে আমরা জেনেছি যে কবিতা প্রাণ রক্ষা করে ছন্দ না, কিন্তু বক্তব্য, অর্থ, বাণী আর অর্থালঙ্কার। শব্দের সঙ্গে আবার অর্থের প্রগাঢ় বন্ধন রয়েছে। শব্দ এবং অর্থ এই দুটা কিন্তু একেবারেই পাক করার মতো। কোনো একটা বিষয় যখন আপনারা রান্না করেন, তখন সেই বিষয়ের সাথে, মানে সেই বস্তুর সাথে অথবা সেই উপাদানের সাথে যেরকম আরেকটা বিষয় লেগে থাকে, একটা তরকারি যখন রান্না করেন বা মাংসই যখন রান্না করেন, তখন তার মধ্যে যে মশলাগুলো দেয়া হয়, তো সেই প্রতিটা বিষয় বা প্রতিটা বস্তুকে বা দ্রব্যকে বা খাদ্যদ্রব্যকে এমনভাবে পাকানো হয় যে ওটা আলাদা করে আর বলা হয় না, ওটা বলা হয় ওই তরকারির নামেই ডাকা হয়। তাহলে এখানেও ঠিক সেরকমই, যে এই যে প্রগাঢ় যে বন্ধনটা, এই বন্ধনটা, এবং এই জন্য সংস্কৃত অলঙ্কারবিদগণ এই যে শব্দের যে রন্ধন, শব্দের যে রান্নাটা, যে শব্দ যে রান্না করবেন, বা এর মধ্যে যে শব্দ, বাক্য, অর্থ, বাণী, অলঙ্কার এই যে একসাথে যে করবেন, এটা তারা একটা নাম দিয়েছিলেন চমৎকার, শব্দ পাক, পয়াকার কব, পাক। আবার শব্দ অর্থ যদি মিলে যায় তাহলে কিন্তু কাব্যশক্তি হয়ে যায়। তাহলে এখানে দুইটা বিষয় আমাদের খুব মাথায় রাখার দরকার, শব্দ পাক এবং কাব্যশক্তি। শব্দ ও অর্থের সম্পর্ক রয়েছে রূপকতায়, কিন্তু এটা কিন্তু শুধু সহজভাবেও হতে পারে, আবার রূপকতায়, তবে রূপকতাটা বেশি উপস্থাপন। এই জন্য কোনো অলঙ্কারবিদ এই রূপকতাকে আবার কিন্তু অন্যভাবে তিনি প্রকাশ করেছেন, বক্রোক্তিভাবে প্রকাশ করেছেন।
আমরা কিছু উদ্ধৃতি আমরা একটু জানতে পারি। আমাদের সংস্কৃত বা বাংলা কবিগণ কিছু উদ্ধৃতি দিয়েছিলেন, যে উদ্ধৃতিগুলো একজন কবির জন্য জানা জরুরি। যেহেতু আমরা কবিতা লিখব সেহেতু আমাদের জানাটা জরুরি। তো আচার্য কুন্তল বলেছেন যে কাব্যের আত্মা হলো বক্রোক্তি। আবার সংস্কৃত অলঙ্কারবিদগণই বলেছেন কিন্তু শব্দ অর্থ ছাড়া কাব্যের স্বতন্ত্র আত্মা পায় না। এখানে আগে আমরা বলেছি শব্দ কিন্তু শরীর বা দেহ, এখন বলছি শব্দ ও অর্থ। এখানে অলঙ্কারবিদরাই কিন্তু বলছে শব্দ এবং অর্থ কাব্যের স্বাতন্ত্র আত্মা দান করে। আবার রাজশেখর বলছেন যে গুণগত অলঙ্কৃত বাক্যই কাব্য। ইন্দুরাজ বলছেন যে মার্জিত গুণযুক্ত রসাত্মক বাক্যই কাব্য। আবার ধরেন আরেকজন বলছেন, তিনিও আচার্য বামন সংস্কৃত অলঙ্কারবিদ, তিনিও বলছেন প্রথম যে যদিও তিনি এই আত্মার কথাটা প্রথমে বলেছেন, তিনি আত্মা যে কবিতার যে আত্মা লাগে সেটা এই আচার্য বামনই প্রথম প্রকাশ করেছেন। তো তিনি বলেছেন কাব্যের আত্মা হলো কাব্য রীতি। তাহলে এবার খেয়াল করুন, শব্দ অর্থ, তারপরে অলঙ্কার, তারপরে রস, এই কাব্য রীতি ইত্যাদি দেখেন আমরা এখানে কিন্তু এক একজন অলঙ্কারবিদের এক একটা মন্তব্য পাচ্ছি, কারণ এক একজনই এক একটা মন্তব্যকে ইস্টাবলিশড করেছেন। তাদের বই পড়লে এইরকম বিস্তৃত এবং যুক্তিসঙ্গত কথা পাই আমরা। তো বামনের কথার মধ্যে কিন্তু আমরা একটা 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 বিষয় পাচ্ছি, কিন্তু তিনি বলেছেন যে কাব্যের আত্মা হলো কাব্য রীতি। তাহলে এই যে রীতি যখনই পেয়ে গেলাম তখন কিন্তু আমাদের সাথে একটু মিলে গেল উপস্থাপন শৈলী। আমরা কাব্যের আত্মা এখানে উপস্থাপন শৈলীর সাথে কিন্তু অনেকখানি মিলে যাচ্ছে। পৃথিবীর শ্রেষ্ঠ লেখকদের রচনার প্রকাশভঙ্গি রীতি কিন্তু সে স্বাক্ষর দিচ্ছে যে আসলে রীতিটাই কাব্য রীতিটাই কাব্যের প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ফ্যাশনটা হলো মুখোশ আর স্টাইলটা মুখশ্রী। তারপরে বাগভট্ট বলেছেন অলঙ্কার রীতি রস ও গুণ মিলেই কবিতা হয়। তো আবার সমালোচক শ্রীশচন্দ্র দাস বলেছেন কাব্যত্বই কবিতার গুণ। তাহলে দেহ প্রাণ খুব কঠিন বিষয়। এতক্ষণ ধরে আমরা যে বিষয়টা এই বলার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম, সেখানে কিন্তু জটিল হয়ে গেল যে কাব্যর দেহ এবং প্রাণ একটু কঠিন বিষয়। তবে দেহ ছাড়া প্রাণ, আবার প্রাণ ছাড়া দেহ কল্পনা করা যায় না। আমরা এটা ধরে নিতে পারি যে কবিতার দেহ শব্দ হোক আর বাক্য হোক, প্রাণ অর্থ হোক বা ব্যঞ্জনা হোক, রীতি হোক, রস হোক, অলঙ্কার হোক, এই প্রাণ এবং দেহ কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত একটি আরেকটির সাথে। এটা কিন্তু কল্পনা করা যায় না দেহ ছাড়া প্রাণ, প্রাণ ছাড়া দেহ। মানুষের মতো যদিও দেহ নাই বা মানুষের মতো যদিও প্রাণ নাই, তবুও প্রাণ খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন কবিরা। কারণ ওই প্রাণ আরেকজনের প্রাণের সাথে, মানে পাঠকের প্রাণের সাথে বা আরেক কবির প্রাণের সাথে এই মিলে গিয়ে আস্বাদন ক্ষমতা বৃদ্ধি করে বা উজ্জীবিত করে, আলোড়িত করে বা বেঁচে থাকার স্বপ্ন প্রদান করে। কবিতা কি কাজে লাগে? কবিতা বিনোদনের কাজেই লাগে না, শিক্ষার কাজেও লাগে। তার মানে শিক্ষা একটা মৌলিক চাহিদা, তাহলে এটা মৌলিক চাহিদার মধ্যেও পড়ে, কারণ কবিতা দিয়ে আমরা শিক্ষা গ্রহণ করছি। তাহলে শিক্ষা একটা মৌলিক চাহিদা আমাদের। তো এতক্ষণ কাব্যের প্রাণ খুঁজতে গিয়ে অনেক নাকানি চুবানি খেলাম আমরা। বাংলা সংস্কৃত অনেক বই বা অনেক কিছু মন্তব্য, তাদের মন্তব্য ঘেটে ঘেটে আমরা একটা নাকানি চুবানি খেলাম যে প্রাণ খুঁজতে গিয়ে। তাহলে একটা সমাধানে তো আসা দরকার। এভাবে তো একটা ক্লাস হতে পারে না। ক্লাসের বড় শক্তি হলো একটা সমাধান। আমি কোনটা লিখব কোনটা লিখব না, এটা একটা সমাধান একটা ক্লাসের জরুরি। এটাও একটা থিসিসের মতোই, ক্লাসও একটা থিসিসের মতোই, কারণ এখানে প্রশ্ন উদয় হয়, প্রশ্নের সমাধান হয় এবং সেটার একটা নিজস্ব একটা সমাধান দরকার। তো আমি একটা নিজস্ব একটা সমাধান চেষ্টা করি আপনাদের সাথে এই শেয়ার করার জন্য, যে আমরা কিন্তু এটা জেনে গেছি যে কবিতার অবয়ব বা দেহ নির্ভর করে শব্দ বাক্যের উপরে, এটার কোনো দ্বন্দ্ব নেই। এটা তাদের কথার সাথে আমরা মিল পেয়েছি যে কবিতার শব্দ এবং বাক্য একটা অবয়ব, একটা দেহ দান করে কাব্যের। এবার প্রাণটা রক্ষা করে কিসে?
সেটা একটু দেখার চেষ্টা করি আমরা। তাহলে প্রাণ আমরা আগে দেখলাম অনেকগুলো, তো অনেকগুলো মিলে প্রাণ হলে অসুবিধাটা কি? বক্তব্য, অর্থ, বাণী, অর্থালঙ্কার তথা রূপমা, উপমা, রূপক আর চিত্রকল্প। তাহলে এগুলোর উপরেই প্রাণ রক্ষা করে। তাহলে এগুলোর উপর প্রাণ রক্ষা করে আমরা কিন্তু একটা সমাধান পাচ্ছি, শ্রীশচন্দ্র দাসের কাছে কিন্তু একটা সমাধান পাচ্ছি। এই সবগুলো মিলে কাব্যত্ব রক্ষা করে। তারপরে কাব্যগুণ, কাব্যত্ব হলো কাব্যগুণ। তাহলে আমরা কিন্তু একটা সমাধান পেয়ে যাচ্ছি আমার পূর্ব একজন সমালোচকের কাছে, একজন লেখকের কাছে আমরা সমাধান পেয়ে যাচ্ছি যে কাব্যত্ব। তাহলে এই কাব্যত্ব ফুটিয়ে তোলার জন্য কাব্যগুণ তথা শব্দ, অর্থ, বক্তব্য, বাণী, অলঙ্কার, রস, রীতি প্রতিটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে আমরা এটা বুঝতে, এখন আমাদের বুঝতে কষ্ট হচ্ছে না যে অর্থ, শব্দের একটা অর্থ থাকবে অথবা বাক্যের একটা অর্থ। সাধারণত বাক্যের ধ্বনি এবং শব্দের অর্থটাই আমরা ধরে থাকি। একটা অর্থ থাকবে, বক্তব্য থাকবে, বাণী থাকবে, অলঙ্কার থাকবে, রস থাকবে, রীতি থাকবে। অলঙ্কার অনেক সময় নাও থাকে, তবে অলঙ্কার বললাম যে অর্থালঙ্কার থাকাটা জরুরি। তবে কোনো কোনো উপাদান বাদ দিয়ে সার্থক কবিতা রচনা করা যায়। এর ভিতর থেকে আবার কোনো কোনো, যেমন রবীন্দ্রনাথের ইসে আমরা নোবেলের জন্য যেটা রবীন্দ্রনাথ নোবেল পেলেন, কবিতা গ্রন্থের নাম মনে পড়ছে, গীতাঞ্জলি। তো গীতাঞ্জলিতে কিন্তু আপনি দেখবেন যে ওখানে কিন্তু অলঙ্কার খুব কম, ওখানে কিন্তু বাণী বেশি। তাহলে প্রাণ পাওয়ার জন্য কিন্তু যদি আমরা শুধু বক্তব্য, শুধু অর্থ, শুধু বাণী, শুধু অলঙ্কার দিয়ে যদি ওটা উপস্থাপন করতে পারি, তাহলে মনে হয় প্রাণ যায় না। তবে বিষয় উপস্থাপনের জন্য একটু ভাবাও জরুরি। কীরকম ভাববো একটু দেখি। তাহলে আমরা বিষয় উপস্থাপনের জন্য আমরা শব্দ ব্যবহার করব। এই শব্দ ব্যবহারটা সহজ, রূপক এবং বোধগম্য। বোধগম্য নাও হতে পারে, সহজ নাও হতে পারে, কিন্তু রূপকটা জরুরি শব্দে, কারণ শব্দের নিজস্ব কোনো অর্থ নেই। একজন কবি একটা শব্দ বসিয়ে সেই যে বক্তব্য প্রকাশ করছেন, সেই বক্তব্যের সাথে তার অর্থটা উনি দিয়ে দিচ্ছেন। আগে ছিল যে অর্থ, এখানে এসে বসার পরে সেই শব্দ নতুন একটা অর্থ নিয়ে নিচ্ছে, নিয়ে তার ভাবটা প্রকাশ করছে। তাহলে আমরা এটাও দেখতে পারি যে শব্দ ব্যবহার। পরে আধিক্য শব্দ ব্যবহার বর্জন। অনেক সময় দেখা যাচ্ছে যে একই শব্দ বারবার ব্যবহার। এখন বারবার ব্যবহার আসে কখন? যখন ওটাকে আমরা আরো জোর দিয়ে, প্রেসার দিয়ে বলতে পারি। একই লাইন অথবা একই শব্দ বারবার আসতে পারে, হাজার বছর ধরে আসতে পারে। স্বাধীনতা তুমি, স্বাধীনতা তুমি, স্বাধীনতা তুমি আসতে পারে। তবে ওটারও একটা দোতনা সৃষ্টি করে, ওটাও একটা ব্যঞ্জনা সৃষ্টি করার জন্য। আর একটা হলো অভিনব ও পূর্ণ বিষয় উপস্থাপন। যখনই কবিতা লিখব, একটা অভিনব বিষয় উপস্থাপন করা জরুরি এবং একটা পূর্ণ বিষয় উপস্থাপন করা জরুরি। পূর্ণ বিষয় না হলেও কিন্তু বিষয় উপস্থাপন করা জরুরি। বিষয়টা পূর্ণ হোক বা খণ্ড হোক, বিষয় উপস্থাপন জরুরি। তাহলে কবিতা উপস্থাপনের জন্য খেয়াল রাখা জরুরি। আরও কতগুলো আছে একটু আমরা দেখে নেই। খণ্ড কবিতা হলে গোল বা লক্ষ্য থাকা জরুরি। খণ্ড কবিতা অথবা পুরা কবিতা যদি হয়, তাহলে কিন্তু একটা গোল অথবা লক্ষ্য থাকা জরুরি। কেউ কেউ লক্ষ্য রাখেন না, কি হবে গোল রাখেন না, কিন্তু রাখাটা জরুরি, কারণ সার্থক কবিতার মধ্যে বেশি পাওয়া গিয়েছে। কবি নিজের গোলই দেন আর অন্যের বা নিজের উদ্দেশ্যেই বলেন বা নিজের লক্ষ্য প্রকাশ করেন বা অন্যের লক্ষ্যই প্রকাশ করেন, একটা লক্ষ্য তিনি প্রকাশ করে থাকেন। আর যদি কাহিনী কবিতা হয়, তাহলে একটা ভূমিকা, বিবরণ, গোল থাকা জরুরি। কাহিনী কবিতাগুলো দেখবেন একটা ভূমিকা থাকে, বিবরণ থাকে এবং গোল থাকে। ব্যঞ্জনময় বাক্য থাকা জরুরি। আগে আমরা বলছি ব্যঞ্জনা থাকা জরুরি। প্রাঞ্জল, অবয়ব এবং পরিধি থাকা জরুরি। আমরা গদ্যের মতো কিন্তু কবিতার পরিধি নেই না, অবয়বটা নেই না, রূপটা নেই না। তাহলে এটা একটা জরুরি। কবিতার অবয়ব বা পরিধির জন্য একটা নির্দিষ্ট একটা কাঠামো দরকার। অলঙ্কার ও রস থাকা জরুরি। ব্যাকরণের শুদ্ধতা জরুরি। বৈচিত্র্যপূর্ণ বিষয়, চিত্র বা চিত্রকল্প থাকা জরুরি। আর একটা বিষয় জরুরি, সেটা সুকুমার বৃত্তি। প্রতিটা কবিতায় এক একটা করে সুকুমার বৃত্তি একজন কবি ছেপে দেন বা এঁকে দেন বা তুলে ধরেন। এই সুকুমার বৃত্তি, এটা কিন্তু লেখকের
সুকুমার বৃত্তিটাই কবিতার সুকুমার বৃত্তি হয়ে যায়। কবিতাই তখন এমনভাবে উজ্জ্বল হয়ে যায়, এমনভাবে উপস্থাপন শৈলীতে নিজেকে একেবারেই উপস্থাপন করে, এই জন্য ওই কবিতা বা কবিতাটি সবার কাছে গ্রহণযোগ্যতা পায়। কবিতার পর্ববন্ধন আর বক্তব্যের প্রবাহমানতা কিন্তু আমরা আগেই জেনেছি, এটার একটা উপস্থাপন শৈলী থাকা দরকার। উপস্থাপন শৈলীর কিন্তু এটা একটা অংশ, ওই প্রবাহমানতা উপস্থাপন শৈলীর একটা অংশ। কবিতার বাক্য গঠন সুশৃঙ্খল না হলে কবিতার ওই যে পর্ববন্ধন বা বক্তব্যের প্রবাহতা থাকে না। এটা আমরা আগের একটা পর্বে আমরা পড়েছি, আমরা জেনেছি। কবিরা তাদের বক্তব্য কবিতা প্রকাশ করেন, কিন্তু ভাব যদি স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ না পায় তাহলে কবিতার অর্থ রস আস্বাদনে কিন্তু ব্যর্থ হতে হয়। এটা আমাদের মাথায় রাখা জরুরি যে কবিতায় যদি স্বতঃস্ফূর্ততার ভাব প্রকাশ না পায় তাহলে কিন্তু এটা আমরা রস আস্বাদন করতে পারবো না। এই জন্য আধুনিককালে অনেক কবির আমরা রস আস্বাদন করতে পারি না, বিধায় আমরা বলে থাকি যে কবিতা দুর্বোধ্য, কবিতা আর বুঝের মধ্যে নাই, কবিতা বুঝি না। কিন্তু এটা অধিকাংশ না, এটা কিন্তু বেশিরভাগ না, এটা অল্প। একটি স্তবকে একটি ভাবের আবদ্ধ না রেখে বহু ভাবে কিন্তু সে ধারাবাহিকভাবে ওই গতি, অর্থ, স্বতঃস্ফূর্ত ভাব কিন্তু প্রকাশ করতে পারে। এক একটা স্তবকে এক একটা এরকম ভাব এনে পরে জোড়া লাগিয়ে একটা ভাব বা একটা কাহিনী অথবা একটা লক্ষ্য বা একটা বক্তব্য তিনি প্রকাশ করতে পারেন। তাহলে উপরিউক্ত বিষয়গুলো ধারাবাহিকতা রক্ষা করেই উপস্থাপন শৈলী অন্য একটা কবিতা থেকে এই কবিতা পৃথকীকরণ করে এবং স্বাতন্ত্র শক্তি দান করে। তাহলে এই উপস্থাপন শৈলীটা এমনভাবে কবিতায় আসে যাতে অন্য কবিতা থেকে এটা একটা পৃথক করে দেয়। আমি এখন যদি একটা কবর কবিতা লিখি তাহলে কিন্তু ওই কবরের সাথে মিলে গেলে কিন্তু আমার উপস্থাপন শৈলীটা এক হলো না। উপস্থাপন শৈলীর জন্য একটা করতে পারি আমরা, যেমন আমাদের পুরাতনভাবে আমাদের ব্রিটিশ আমলে ধরেন একটা বিল্ডিং যখন তৈরি করেছে উপাদান কিন্তু একই আছে, তখন ইট ছিল, সুরকি ছিল, চুন ছিল, বালি ছিল। একজন কবি মানে রাজমিস্ত্রি ছিলেন, তিনি এটা একটা করে করে গাঁথলেন। আমরা কিন্তু এখন ওই উপাদানই পাচ্ছি, ওই ইট, বালি, সুরকি এইগুলোই পাচ্ছি। কিন্তু দেখেন ব্রিটিশ আমলের একটা বিল্ডিং আর এখনকার আমলের একটা বিল্ডিং দেখেন পৃথক হয় কিনা, বা এটা নন্দনপূর্ণ কোন কোন আপনি দেখবেন পৃথিবীতে বিল্ডিং সার্চ দিয়ে দেখবেন যে এই যে আর্কিটেকচার বা এই যে বিল্ডিংগুলো এক এক রকম এক এক যুগে এসে এক এক রকম হচ্ছে। তাহলে এই উপস্থাপন শৈলীর কারণে কিন্তু এটা আমরা আমাদের চোখে ওই রকম নান্দনিকপূর্ণ মনে হচ্ছে বা সুকুমার বৃত্তিপূর্ণ মনে হচ্ছে। তাহলে এই উপস্থাপন শৈলীর জন্য একজন কবি অন্য কবি থেকে আলাদা হয়ে যান, যেমন কিন্তু হয়েছিলেন মধুসূদন থেকে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ থেকে নজরুল, জীবনানন্দ দাশ। হ্যাঁ, কবিতাও কিন্তু হয়েছে, যেমন ধরেন তালগাছ, বীরপুরুষ, 2 বিঘা জমি, সোনার তরী, খেয়াপাড়ের তরণী, সাতসাগরের মাঝি, পণ্ডশ্রম, নোলক বা ঠিক আছে, এটা উৎকৃষ্ট কবিতার নমুনা। কিন্তু এগুলো কিন্তু আমরা উপস্থাপন শৈলী আপনি দেখবেন এখানে যে কবিরা তাদের উপস্থাপনটা এমনভাবে করেছেন এটা একটার সাথে একটা মেলে না। এটা তো কবি কবি গেল, রবীন্দ্রনাথকেই দেখেন না, রবীন্দ্রনাথের 45টা মত কবিতা আছে, মানে ওনার সারা জীবনের মোট 45টা কবিতা আছে, যে 45টা কবিতার মধ্যে যে একই নামের 3-4টা করে কবিতা আছে, মানে একই নামের 3-4টা করে কবিতা আছে। যেমন পরিচয় নামে ওনার অনেকগুলি কবিতা আছে, কিন্তু পরিচয় এক পরিচয়ের সাথে আর এক পরিচয় এই ভাব ভাবনা বিষয় মেলে না, উপস্থাপন শৈলীও মেলে না। তো এভাবে কবিরা তাদের উপস্থাপন শৈলী দিয়ে নিজের থেকে নিজে পৃথক হয়ে যাচ্ছেন, আর অন্য থেকে তো পৃথক হওয়াটা আরো জরুরি আমার কাছে মনে হয়। তাহলে কবিতায় যেসব উপাদান রয়েছে সেগুলো দুর্দান্ত উপস্থাপন কাব্যের প্রাণ রক্ষা করে। যেমন করেছিল, কয়েকটা নমুনা দেওয়া যায়, মধুসূদনের কপোতাক্ষ নদ, রবীন্দ্রনাথের নির্ঝরের স্বপ্নভঙ্গ, নজরুলের বিদ্রোহী, জসিমউদ্দিনের কবর, জীবন দাসের বনলতা সেন, ফরুক আহমেদের সাতসাগরের মাঝি, আল মাহমুদের সোনালী কাবিন। দেখেন একটার সাথে আরেকটা মেলে না। তাহলে এই যে কাব্য কি দিয়ে তাদের এই প্রাণ এনেছেন, নির্ঝরের স্বপ্নভঙ্গ অথবা কপোতাক্ষ নদ অথবা বিদ্রোহী, কি দিয়ে প্রাণ এনেছেন, কি আছে এর মধ্যে যে প্রাণ রক্ষা করছেন কবিরা। তাহলে সেই বিষয়গুলো আমরা কিন্তু মানে বিশ্লেষণ যদি করি তাহলে কিন্তু আমাদের কাছে
এই সবকটি উপাদান যদি না আসে, 8টি উপাদান না আসলেও অধিকাংশ উপাদান কিন্তু ওর মধ্যে রয়ে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাব্য গুণী কবিতা প্রাণ। আসলে কাব্যমন বিষয় আধারের ডুবুরি, ভাবাবেগ বিষয় উপস্থাপনের মুন্সি আবাতর, আর ভাবরস কাব্য বিষয়ের দ্রষ্টা। অনুভবের বস্তু বা আলোচ্য বা বর্ণনীয় বস্তু হলো বিষয় বা কবিতার মুখ্য বস্তু, কবিতার বিষয় অপ্রতুল্য। এবার আমরা সার্থক কবিতা হওয়ার জন্য, মানে সার্থক কবি হওয়ার জন্য একটা ছকবদ্ধ সূত্র দেব। অনেকেই আছেন আজকে আমাদের মাঝে, আরও নতুন নতুন শফিকুল ইসলাম সোহাগ, আর আমাদের পুরাতন কবিরা তো আছেনই, বদ্যে আছেন, তারপরে রুনা তাসলিম আছেন, তারপরে তাসলিমা বেগম আমাদের মাঝে এসছেন, তারপরে আমাদের এই যে এ দিশারি আছেন। যারা নতুন এসছেন, যারা পুরাতন এসছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমার ক্লাসটা খুব সংকীর্ণ হবে, ছোট হবে, কারণ আমরা উপস্থাপন শৈলী নিয়ে আলোচনা করছি। উপস্থাপন শৈলী এত বেশি না, হয়তো 30-35 মিনিটই আমাদের ক্লাস আজকে শেষ হয়ে যাবে। এরপর আমরা আবার নতুন একটা বিষয়, নতুন একটা সাহিত্যের শাখা নিয়ে ক্লাস করতে শুরু করব। এবার আসি যে সার্থক কবি হওয়ার জন্য ছকবদ্ধ সূত্র দরকার। ঠিক সূত্র নয়, তবে প্রত্যেক কবি একটি সিঁড়ি তৈরি করে কাব্য শীর্ষে উঠতে চান। একটা সিঁড়ি, প্রতিটা কবি একটা সিঁড়ি তৈরি করে নেন। যারা সচেতন কবি, যারা টিকে থাকতে চান, যারা নিজেকে আজীবন কবিতার জন্য দিয়ে দেয়, যারা কবিতা রচনার জন্য জীবন দিয়ে বসে আছেন, তাদের জন্য কিন্তু এই সূত্র ছুটা কবি বা আলগা কবির জন্য না। আজকে আসলাম, একটা কবিতা লিখলাম, আগামী আর 2 বছর 10 বছর আমার কোনো খবর নেই, আবার 10 বছর পরে এসে আবার কবিতা লেখা শুরু করলাম, তার জন্য না। আল মাহমুদ বলেছে কবিতা লেখার জন্য, কবিতা একটা সাধনার ব্যাপার, ধ্যানের ব্যাপার, পুরো জীবনটা দিতে হয়। এই ছুটা জীবন কবিতা চায় না, কবিতা আসেও না তার কাছে। তো যারা কাব্যচর্চা লেগে থাকেন আমরণ, যারা তাদের কাব্য রচনার ধারণাটি আরও স্বচ্ছ, আরও শক্তি বৃদ্ধি করতে চান, তাদের জন্য এই সূত্র, তাদের জন্য এই সিঁড়ি। বহু জেনে প্রয়োগ করতে না পারার ব্যর্থতা থেকে একটু স্বস্তি দেয়া। আমার এই সিঁড়িটা বহু জানেন, আপনি অনেক জানেন, কিন্তু আপনি ব্যর্থ হচ্ছেন ওটা প্রয়োগ ঘটাতে। তাহলে অল্প জেনে প্রয়োগ করার ক্ষমতা সৃষ্টি করার জন্যই কিন্তু এই সিঁড়ি, যে আপনি অল্প জানেন কিন্তু প্রয়োগ করেন। বাজারে কিন্তু অনেক গাইড পাওয়া যায়। একটা স্টুডেন্ট যখন লেখাপড়া করে, সে মানে প্রাইমারি স্কুল অথবা হাই স্কুল অথবা বিশ্ববিদ্যালয় যেখানেই তিনি ভর্তি হন, A+ পাওয়ার জন্য কিন্তু অনেক গাইড পাওয়া যায়, এবং গাইডে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া থাকে, এটা পড়লে A+ পাবেন। সবাই কি পায়? গাইড তো সবাই পড়ে, সবাই কিন্তু A+ পায় না। ঠিক এরকমই এই সিঁড়িটা কিন্তু ঠিক আমার ওই একটা গাইডের মতোই, যে সবার জন্য A+ না, তবে একটু বিজ্ঞপ্তি দিলাম যেটা A+ পাওয়ার জন্য আর কি। তাহলে এবার সিঁড়িটা দেখি, সিঁড়ি নিচের থেকে তো উপরে ওঠে, সিঁড়ি উপর থেকে নিচে নামে, কিন্তু আমরা উঠবো, যেহেতু আমাদের উপরে সার্থকতা, আমাদের উপরে, আমাদের শীর্ষে হলো আমাদের সার্থকতা, নিচে থাকে না, তো আমরা নিচের থেকে উঠব। তো নিচে আমরা জানি যে আমাদের 8টা উপাদান দিয়েছিলাম। এই কবিতা যখন প্রথম ক্লাস করলাম তখন থেকে প্রতি ক্লাসে আমরা বলেছি আমাদের 8টা উপাদান আছে কবিতা রচনার জন্য, একটা সার্থক কবিতা রচনার জন্য এই 8টি উপাদান। এটা আমার একটি উৎপত্তি, আপনি আরও গবেষণা করে আপনি আরও উপাদান অথবা বেশি উপাদান দিয়ে আরও কিছু দিয়ে আপনি আরও সার্থক কবিতা রচনার উপায় তৈরি করতে পারেন। তবে আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি এই একটা সার্থক কবিতা হওয়ার জন্য, ওই শীর্ষে পৌঁছানোর জন্যে, কাব্য শীর্ষে পৌঁছানোর জন্য একটা 8টা সিঁড়ি তৈরি করেছি। প্রথমটা হলো ভাবনা বিষয় অনুষঙ্গ। এটার ব্র্যাকেটে কিন্তু দিয়েছি 15 বছর থেকে, কারণ রবীন্দ্রনাথ নজরুল থেকেই নিলাম, তারা 15 বছর থেকে তাদের ভাবটা এসে গেছে। আমাদের অধিকাংশ কবির ভাবই 15 বছর থেকেই বেশি আসে, তারা ভাবে পড়ে। ওই অজানাকে না জানাকে জানা,
অথবা জানার একটা আগ্রহ সৃষ্টি, এই বয়সেই, এই কিশোর বয়স মানে প্রায় পার অবস্থা, তরুণ বয়স আসা অবস্থাতেই আমাদের এই ভাবনার বিষয়টা আসে। এরপরের যখন আরেকটা ধাপে উঠলাম তখন হলো শব্দ অর্থ বাক্য। এই শব্দ অর্থ বাক্যের কাছে আমাদের তিনটি বিষয় মনে রাখা খুব জরুরি। এই শব্দ অর্থ বাক্যের তিনটি বিষয় আমাদের জেনে রাখা প্রয়োজন। এক, কি লিখব, গোলটা কি। দুই, কাদের জন্য লিখব, কেন লিখব। তিন, প্রেক্ষাপটটা কি। আপনারা অতীতের কবিদের কবিতা পড়বেন, দেখবেন যে তাদের শব্দ অর্থ বাক্যের কাছে গিয়ে কি লিখব, কাদের জন্য লিখব, প্রেক্ষাপট কি, এটা দেখবেন তাদের মাথায় থেকেই। ওই কবিতায় পড়বেন, কবিতা পড়লেই তাকে বোঝা যাবে, সেই কবিকে বোঝা যাবে। এবার আমরা এর পরের ধাপে উঠলাম কবিতার বক্তব্যের প্রবাহমানতা, আরেকটু উপরে উঠলাম ছন্দ, আরেকটু উপরে উঠলাম রস অলঙ্কার, তারপরে রস, তারপরে ব্যাকরণ, এরপর আসেন উপস্থাপন শৈলী। একেবারে ধাপে উপস্থাপন শৈলীটা আমি এইগুলো মিলিয়ে, ওই যে আমরা যে শব্দ পাক করলাম, যে তাহলে এই এতগুলো দিয়ে উপস্থাপন শৈলীর কাছে এসে আমরা ওটা রান্না করব। এইগুলো দিয়ে রান্না করলে একটা উপাদেয় কাব্য উপস্থাপন করব, সুস্বাদু বা স্বাদতম একটা কবিতা উপস্থাপন করব। আরও কয়েকটি বিষয় আমরা এই সিঁড়ির পরে কয়েকটা বিষয় আমরা গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু আলোচনা করতে পারি। সেটা হলো যে প্রথমেই একজন গুরু ধরা। এখন আমি কবি লিখতে আসলাম, তখন কিন্তু গুরু পাবো না, অনেক কারো গুরু তখন ধরাও দেবে না। এই গুরু মানে সহজ কথা না, কিন্তু গুরু ধরা এবং গুরু হওয়া, মানে গুরু করা এবং গুরু হওয়া দুইটা কিন্তু খুব কঠিন কাজ, সহজে ধরা দেবে না। আমি আনাড়ি যখন লিখতে গেলাম তখন কিন্তু কেউ আমাকে ওরকম নেবে না। সে এটা সক্রেটিসের যুগ না, যে একজন হঠাৎ করে আমার কাছে আসলো এবং সক্রেটিস তাকে সক্রেটিসে একজন হঠাৎ করে গেল, তাকে শিষ্য হিসেবে নিয়ে নিল, কিন্তু কবি এখানে নেবেন না। কিন্তু কারণ যিনি ভালো জানেন, কবিতা যখন গুরুর সাথে শিষ্যের যখন কথা হয়, কথাবার্তা হয়, যখন আলোচনা হয় কাব্য নিয়ে, তখন গুরু বোঝেন যে এই শিষ্যটা তার সম্মান রাখবে, এই শিষ্যটা তাকে বাঁচিয়ে রাখবে, এই শিষ্যটাই তাকে আরো বড় করে তুলবে। আর ওই শিষ্য তখন বুঝে যায় কথা বলার পর যে না, এর মধ্যে এর চুল পেকেছে, দাড়ি পেকেছে, পাক ধরেছে, কিন্তু এর গুরুত্ব নাই, মানে গুরুভাবটা নাই, মানে এটা তার কাছে গুরুত্ব নাই। তো সেহেতু গুরুত্ব এখানে আমরা তয়বয় দিতে পারি, তার মানে গুরুর ভাব, গুরুর গুণটা কিন্তু নাই, এই গুরুত্ব নাই। এরপরে আসেন আড্ডায় গমন। আড্ডায় যাওয়াটা খুব জরুরি, কারণ আমি কি লিখলাম কি না লিখলাম, আপনি অতীতেও দেখেন, আপনি আড্ডায় আপনি মানিককে বলেন, বঙ্কিমকে বলেন, রবীন্দ্রনাথকে বলেন, নজরুলকে বলেন, ফরুককে বলেন, এবং বর্তমানে অনেক কবি আছেন। এই যে আমাদের বাংলা বাজারে বিউটি বোর্ডিং আছে, সেখানে একটা ইতিহাসের একটা বইও বেরোইছে, ওই যে কি মজিদ যেন আছে, আমাদের কবিতা লেখেন, ভুলে গেলাম এই নাম এই মুহূর্তে। তো তিনিও লিখেছেন, সেখানে আপনারা পড়ে দেখবেন যে আড্ডায় কারা কারা গমন করেছে, এবং যারা গমন করেছে তারা এখন কবিতার কোন জায়গায় আছে, শীর্ষে আছে কিনা। এরপরে আসেন 3 নম্বরে সমালোচনা। এই সমালোচনা সহ্য করার ক্ষমতা একজন কবিকে রাখা জরুরি। আমি অনেক বড় কবি হয়ে গেছি, তারপর আমাকে কেউ সমালোচনা করলে আমি তার একেবারে ধুনে দিই। একটা বানান ভুল করলেও আমি ধুনে দিই। বানান তো কোনো সৃজনশীল কাজ না, অভিধান দেখলেই হয়ে যায়। তারপরেও চটে যান। এই সমালোচনাটা আমাদের বাংলাদেশে সমালোচনা সাহিত্য এত শক্তিশালী হতে পারেনি, কারণ এটা কেউ গ্রহণ করতে চায় না। যাকে নিয়েই লিখবেন সে আপনাকে ভালো চোখে দেখবে না। আবার যিনি লিখবেন, যদি তিনি আমার গুরু আমিরুল ইসলাম হন, তাহলে তো একেবারে এমনভাবে ফুল দিয়ে সাজাবেন। আর তিনি যদি আমার অন্য একজন বন্ধু হন, যিনি আমার পরম শত্রু তো পরম হতে পারে না, তারপরও বললাম যে চরমের জায়গায় পরমই বললাম আর কি, যে তিনি আমার পরম শত্রু, এই জন্য তাকে ইচ্ছে মতো ধুনে দিলাম ব্যক্তিগতভাবে। এটা আলোচনাটা হলো না, এটা সমালোচনা, আত্মিক সমালোচনা বা আর্থিক সমালোচনা বা সম আলোচনা, এইগুলি রাখা জরুরি। এরপরে আসেন 4 নম্বরে দশক বিভাজন করে কবিতা পড়া জরুরি। দশক বিভাজন, যদিও অনেক কবি দশক বিভাজনটা মানেন না, কিন্তু দশক বিভাজন না মানলেন বাক বিভাজন মানেন। বাক তার মানে
যেসব বা যে সকল কবি বাঁক দিতে চেষ্টা করেছেন, কবিতা দিয়ে বাঁক পরিবর্তন করার চেষ্টা করেছেন, সেই বাঁক বিভাজনের কবিতা পড়া জরুরি। নাহলে আপনি কি উপস্থাপন করবেন? আপনার উপস্থাপন শৈলীটা কোন জায়গায় যাবে যদি আপনি বাঁক না বোঝেন? কান্নপা, ভুসুকাপা, চণ্ডীদা, শাহ মোহাম্মদ সগীর, ভারতচন্দ্র, লালন শাহ, মাইকেল, রবীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, সুকুমার, নজরুল, জীবন দাস, সুনির্মল বসু, জসিমউদ্দিন, আহসান হাবিব, ফরুক আহমেদ, সুকান্ত, শামসুর রহমান, তারপরে আল মাহমুদ, শক্তি চট্টোপাধ্যায়, আবু জাফর উবায়দুল্লাহ, নির্মলুদ্দিন, হুমায়ুন আজাদ, রুদ্রমামা শহীদুল্লাহ, এদের পড়াটা প্রয়োজন। কারণ এখানেই আমরা দেখতে পারবো যে একজন আরেকজনের থেকে কিভাবে পৃথক হয়ে গেলেন, কি দিয়ে পৃথক হয়ে গেল। যদিও লেখাটা গুরুমুখী বিদ্যা, গুরুর কাছে শিখতে হয় হাতে কলমে। গুরু সবসময় প্রত্যক্ষ কেউ নাও হতে পারে, না থাকাটাই স্বাভাবিক। লেখা শেখা হয় অন্যের লেখা পড়ে, শেখা চলে পড়তে পড়তে, লিখতে লিখতে। এটি কিন্তু আমার কথা না, আমি আবার বলি, কথাটা আবার বলি, লেখাটা গুরুমুখী বিদ্যা, গুরুর কাছে শিখতে হয় হাতে কলমে। গুরু সবসময় প্রত্যক্ষ কেউ নাও হতে পারে, না থাকাটাই স্বাভাবিক। লেখা শেখা হয় অন্যের লেখা পড়ে, শেখা চলে পড়তে পড়তে, লিখতে লিখতে। সৈয়দ শামসুল হকের কথা এটা। আসলে কবিতা গুরু বিদ্যা বশীভূত। কবি হওয়ার জন্য একজন গুরু ধরা আবশ্যক। আজ কবিতার শেষ ক্লাস, কবিতার ক্লাসের শেষ কথা সৈয়দ শামসুল হকের কথা দিয়েই আমি শেষ করব। তিনি বলেছেন, আগুন কেবল তাদেরই থাকে যারা লেখার কলা কৌশল নিয়ে ভাবেন, নিজের কণ্ঠস্বর খুঁজে পান। এই খুঁজে পাওয়ার পেছনে নিরন্তর শ্রম দিতে হয়, সজাগ থাকতে হয়। ভাব উত্তেজনা থেকে যাবার বদলে রচনা শিক্ষিত হয়ে উঠতে হয়। কথাটা আবার বলি, আগুন কেবল তাদেরই থাকে যারা লেখার কলা কৌশল নিয়ে ভাবেন, নিজের কণ্ঠস্বর খুঁজে পায়। এই খুঁজে পাওয়ার পেছনে নিরন্তর শ্রম দিতে হয়, সজাগ থাকতে হয়। ভাব উত্তেজনা থেকে যাবার বদলে রচনা শিক্ষিত হয়ে উঠতে হয়। তিনি এটা মার্জিনে মন্তব্য এই বইতে বলেছেন। আশা করি তার এই বইটা আপনারা কিনবেন, লেখার উপাদান অনেক পাবেন, লেখক হওয়ার উপাদান অনেক পাবেন। আমাদের আজকের মতো ক্লাস এখানেই শেষ হবে। আশা করি যেভাবে সাথে ছিলেন, আগামীতে আমরা গল্পের ক্লাস শুরু করব। ঠিক ওই রকমই গল্পেরও ঠিক এরকম আমি একটা উপাদান বের করেছি, সেই উপাদানগুলো নিয়েই কীভাবে গল্প লিখতে হয় সেটা আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।